আপনাদের আগেই জানিয়েছিলাম ট্রাম্পের নির্দেশে ৩৩ বছর পর ওই আমেরিকায় পরমাণু অস্ত্র পরীক্ষা করা হবে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রয়োজন পড়ে গেল আমেরিকার? কারণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন তিনি নাকি পিছিয়ে থাকতে চান না। তাহলে কি গোপনে আরও অনেক দেশই ওই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে? ট্রাম্পের বক্তব্যে কিন্তু তেমনই ইঙ্গিত ধরা পড়েছে। তিনি জানিয়েছেন বাকি দেশগুলো পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, আমেরিকাই একমাত্র দেশ যারা পরীক্ষা করছে না। আমেরিকাও পিছিয়ে থাকতে চায় না। ট্রাম্প জানিয়েছেন পরমাণু অস্ত্র পরীক্ষা করছে এমন দেশের তালিকায় রয়েছে উত্তর কোরিয়া, রাশিয়া, চীন এবং পাকিস্তান। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বিভিন্ন রকমের দাবি করে এসছেন। এবার দাবি করছেন যে মাটির গভীরে নাকি সবাই এই পরমাণু পরীক্ষা চালাচ্ছে, আর যার কারণে নাকি মৃদু কম্পন ছাড়া কিছুই বুঝতে পারছে না সাধারণ মানুষ। আর এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন, তাহলে কি ভেতরে ভেতরে গোপনে সবাই প্রস্তুত হচ্ছে? তাহলে কি ওই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কারণ ট্রাম্পের দাবি অনুযায়ী এই পরীক্ষা সব দেশই অত্যন্ত গোপনে করছে। এত গোপনীয়তা কেন? এই গোপনীয়তার বিষয়টি ভয় ধরাচ্ছে কিন্তু সাধারণের মনে। অন্যদিকে ট্রাম্পের দাবি একেবারে উড়িয়ে দিয়ে চীন জানিয়েছে তারা একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ, তাই আত্মরক্ষার প্রয়োজন ছাড়া তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করে না। তারপরেও থেকে যাচ্ছে প্রশ্ন, কারণ ট্রাম্পের দাবি অনুযায়ী পরমাণু অস্ত্র পরীক্ষা করা দেশগুলোর মধ্যে পাকিস্তান বাদে বাকি ৩ দেশ আমেরিকার প্রতিদ্বন্দ্বী। স্বাভাবিকভাবেই ট্রাম্পের দাবি নিয়ে ফের একবার শোরগোল পড়েছে গোটা বিশ্বে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্তা জানিয়েছেন এই মুহূর্তে কোনো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেই আমেরিকার। ট্রাম্প যা বলেছেন তা কেবলমাত্র প্রথাগত পরীক্ষা নিরীক্ষা। পরমাণু অস্ত্রের সমস্ত অংশ পরীক্ষা করে দেখা হবে। নির্দিষ্ট সময়ে কোনো অংশ বিগড়ে যেতে পারে কিনা, তা থেকে সঠিকভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব কিনা, এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হবে। আর কি কোনটা সত্যি নাকি কেউই সত্যি বলছেন না? কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো জেমি ওয়াং জানিয়েছেন উত্তর কোরিয়া ছাড়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলো কয়েক দশক ধরে এই পারমাণবিক পরীক্ষা চালায়নি। এটি একটি উদ্বেগজনক মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন এমন একটি পর্যায়ে প্রবেশ করছে যা একটি সম্ভাব্য অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যেতে পারে। তাহলে কি তিনিও পরোক্ষে ওই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন? আসলে বিশ্বের কূটনীতিক পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। একদিকে রাশিয়া ইউক্রেন সংঘাত চলছে, অন্যদিকে এই ক্রমবর্ধমান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছেন, যা আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তাছাড়া সাম্প্রতিককালে সংঘাতে জড়িয়েছে ইরান, ইসরায়েল। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা ঘোষণা বা অস্বীকারও করেনি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে। আবার কোরীয় উপদ্বীপ এবং তাইওয়ানকে ঘিরে চীনের লক্ষ্য পূরণের বিষয়টিও কিন্তু ফেলে দেওয়ার নয়। আপনাদের এর আগে বলেছিলাম তাইওয়ান এবং চীনের মধ্যে সমস্যার কথা। তবে এই তালিকায় রয়েছে আবার ভারত এবং পাকিস্তান, আর এখানেই তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ। ট্রাম্পের দাবি যদি সত্যি হয় তাহলে পাকিস্তানও তলায় তলায় তৈরি হচ্ছে ওই পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য। আর এই সংঘাতগুলো ভবিষ্যতে যে কোনো বড় ধরনের সংঘাতে পরিণত হতে পারে এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। কারণ এরই মধ্যে ট্রাম্পের একটি হুঁশিয়ারিও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিবিএসের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার মতন পর্যাপ্ত অস্ত্র রয়েছে ওই আমেরিকার কাছে। রাশিয়া ও চীনের কাছেও প্রচুর অস্ত্র রয়েছে,
কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই। এমন হুঁশিয়ারি যে ভয় ধরাচ্ছে আন্তর্জাতিক স্তরে তা সকলেরই জানা। তবে ট্রাম্পেরও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এটুকু জানা উচিত যে 150 বার বিশ্ব ধ্বংস করার প্রয়োজনটাই পড়বে না। তার আগেই ওই মনুষ্য জাতি বিলুপ্ত হয়ে যাবে পরমাণুর এক কোপে। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে সত্যিই কি পরমাণু যুদ্ধ হবার আশঙ্কা আছে, নাকি নিজের শক্তি প্রদর্শনের জন্য সবটাই একটা গিমিক। এখন তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় গিমিক, তাহলেও কিন্তু ওই সাবধানের মার নেই বলেই মনে করছে কিন্তু বিশ্বের প্রতিটি শক্তিধর দেশ। কারণ আপনাদের এর আগেও বলেছি যে 1992 সালের সেপ্টেম্বরে শেষবার ওই মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। সেটি ছিল অপারেশন জুলিনের অংশ। এখন প্রশ্ন হচ্ছে কি এই অপারেশন জুলিন? অপারেশন জুলিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক পরীক্ষা সিরিজ। এই সিরিজের অংশ হিসেবে মোট 7টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়। এই সিরিজের সর্বশেষ পরীক্ষাটি ছিল ডিভাইডার। এটি হয়েছিল ঠিক 33 বছর আগে, যা 1992 সালের 23শে সেপ্টেম্বর ঘটেছিল। এই পরীক্ষাগুলো শেষ হবার পরেই শুরু হয় কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তি। এই চুক্তির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করা। 187টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও মাত্র 178টি তা অনুমোদন করেছে। আশা করা হয়েছিল এই চুক্তি বিশ্ব শান্তি ফিরিয়ে আনবে, কিন্তু কে জানতো চতুর আমেরিকা সেই শান্তির চুক্তির মাঝেও একটা গ্যাপ রেখে দেবে। আমেরিকা এই চুক্তির স্বাক্ষরকারী হলেও এখনো অনুমোদন দেয়নি, অর্থাৎ যাতে তারা একদিকে আন্তর্জাতিক শান্তির পক্ষপাতী বলে দাবি করতে পারে, আবার একই সঙ্গে অন্যদিকে প্রযুক্তিগতভাবে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্রের উন্নয়নের ধারাকেও অব্যাহত রাখতে পারে, ঠিক যেমনটা এখন হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, আমেরিকার এই অবস্থান কি ওই পরমাণু নীতির সঙ্গে দ্বিচারিতা নয়? ট্রাম্প প্রশাসন বরাবরই বিশ্বাস করে এসেছে ভয়ের ভারসাম্যই আমেরিকার নিরাপত্তার মূল চাবিকাঠি। আর এই নীতির প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি কখনো শুল্ক, কখনো ভিসায়। নোবেলের আকাঙ্ক্ষায় যা ইচ্ছে তাই করা যায় তা প্রতিপন্ন করছেন ট্রাম্প। ফলে আমেরিকার ভূমিকা ক্রমশ সন্দেহজনক হয়ে উঠছে সময়ের সঙ্গে সঙ্গে। অপারেশন জুলিয়ানের পর বিশ্ব ভেবেছিল পরমাণু যুগ শেষের পথে, কিন্তু আজ দেখা যাচ্ছে সবই ওই খাতায় কলমে সীমাবদ্ধ, বাস্তবে কিন্তু একেবারেই আলাদা। এই পরিস্থিতিতে ভারত কি করবে? ভারতেরও কি ওই পরমাণু শক্তির প্রতিযোগিতায় নাম লেখানো উচিত? এমনি শোনা গেছে পাক জঙ্গিরা ভারতে ভয়াবহ সন্ত্রাস চালানোর জন্য নতুন করে শক্তি বৃদ্ধি করছে। এই আবহে ভারতের সামরিক অবস্থা ঠিক কোন পর্যায়ে রয়েছে? ভারত কি মোকাবেলা করতে প্রস্তুত? বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধ আবহ। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ভারতকে সতর্ক করে জানিয়েছেন শুধু আমেরিকা নয়, পাকিস্তান, চীনও ওই পরমাণু অস্ত্রের পরীক্ষা করছে। ট্রাম্পের এই সতর্কবার্তা ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। দুই সীমান্তে পাকিস্তান এবং চীনের সঙ্গে সমস্যা কিন্তু অব্যাহত রয়েছে ভারতের। ভারত কি তাহলে পিছিয়ে থাকবে? না, একেবারেই নয়। আজকের ভারত তো নয়া ভারত, পিছিয়ে থাকার প্রশ্নই নেই। নতুন ভারতের শক্তিও উত্তরোত্তর নতুন করে বৃদ্ধি পাচ্ছে। আত্মনির্ভর ভারত হওয়ার লক্ষ্যে ক্রমশ এগিয়ে যাচ্ছে আজকের ভারত। আপনারা জানেন যে ভারত বিশ্বের শীর্ষ মহাকাশ শক্তিগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এরই মধ্যে গত রবিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো নিজের তৈরি বাহুবলী স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। CMS-03 নামক এই উপগ্রহটি IBM-3M5 রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছে।
এই লঞ্চ ভেহিকেল মার্ক 3 মহাকাশে খুব ভারী জিনিসকে পৌঁছে দেওয়ার কাজ করে। চন্দ্রযান 3কে মহাকাশে পৌঁছে দেওয়ার কাজটিও করেছিল এই রকেটটি। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গিয়েছিল ভারত। আর স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে বাহুবলী। কেন এই নামকরণ? আসলে এই স্যাটেলাইটের ভারী পেলোড ক্ষমতার জন্যই এরূপ নামকরণ করা হয়েছে। ইসরো জানিয়েছে লঞ্চ ভেহিকেল মার্ক 3 একটি নতুন ভারী লিফট ভেহিকেল। প্রায় 4410 কিলোগ্রাম ওজনের এই CMS-03 উপগ্রহটি এখনো পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ। এর পুরো নাম হলো কমিউনিকেশন স্যাটেলাইট মিশন 03। আসলে এটি একটি মাল্টি ব্র্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট, মানে এটি নানা রেডিও ওয়েভে কাজ করতে সক্ষম। এটি একটি স্পেশাল কমিউনিকেশন স্যাটেলাইটও বটে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই স্যাটেলাইট এত স্পেশাল? এই স্যাটেলাইটকে বলা হচ্ছে সমুদ্রের চোখ, কারণ এটি তৈরি করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জন্য। এটি নৌসেনার জাহাজ, সাবমেরিন এবং যুদ্ধ বিমানের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের সহায়তা করবে। নেভি অফিসাররা শত্রুদের রিয়েল টাইম অ্যাক্টিভিটিতে নজরদারি চালাতে পারবেন এই স্যাটেলাইটের মাধ্যমে। তাছাড়া এই স্যাটেলাইটের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর এবং আরব সাগরের শত্রুদের ওপর নজরদারি চালানো যাবে। সহজ হবে কোঅর্ডিনেশন। বিমান, জাহাজ এবং সাবমেরিনের মধ্যে আরও দ্রুত যোগাযোগ করা যাবে। ফলে এই স্যাটেলাইটের মাধ্যমে যে ভারত নৌবাহিনীর নজরদারির ক্ষমতা বহু গুণে বাড়িয়ে তুলতে চাইছে তার নতুন করে বলার প্রয়োজন নেই। খোদ ভারতীয় নৌবাহিনীর প্রধান জানিয়েছেন এটি জাতীয় সামুদ্রিক স্বার্থ রক্ষার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ। তাছাড়া অপারেশন সিঁদুরের পর ভারতের পক্ষ থেকে গোয়েন্দা স্যাটেলাইট বানানোর যে কাজ দ্রুততার সঙ্গে চলছিল, এটি কিন্তু তারই অংশ। এই স্যাটেলাইট নিয়ে ইতিমধ্যেই থরহরিকম্প পাকিস্তানের। অপারেশন সিঁদুর 2.0 ভয়ে এখন তাদের ল্যাজে গবরে অবস্থা। অন্যদিকে ইসরো প্রধান ভি নারায়ণন জানিয়েছেন LVM-3 রকেটের অষ্টম উৎক্ষেপণ, সবগুলোই 100% সফল। তিনি আরও জানিয়েছেন আগামী 5 মাসে ইসরো আরও 7টি মহাকাশ অভিযান পরিচালনার পরিকল্পনা করেছে। আর এর মধ্যেই রয়েছে ভারতের প্রথম মানববাহী মিশন গগনযান। এই একই রকেটের মাধ্যমেই ভারতীয় নভোচারীদের কক্ষপথে পাঠানো হবে। তাছাড়া বর্তমানে ভারত পাক সীমান্তে নতুন করে চাপা উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা যৌথভাবে ত্রিশূল অনুশীলন চালাচ্ছে। ভারতের পশ্চিম সীমান্তে শুরু হয়েছে বিশাল এই সামরিক অনুশীলন ত্রিশূল। আর এই মহড়া চলছে ভারতীয় সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ উদ্যোগে। ত্রিশূলের মূল মন্ত্র ত্রিশূলম সমন্বয়স্য বালম। এই মহড়ায় T-90 ট্র্যাক রাফেলে, যুদ্ধ বিমান ব্রহ্মোস, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং যুদ্ধ জাহাজের ব্যবহার করা হচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত সীমান্ত অঞ্চল স্যার ক্রিক অঞ্চলেও চলছে অনুশীলন। গত 30শে অক্টোবর থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 10ই নভেম্বর পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত এটি এক্সটেন্ড হতে পারে। 20,000-এরও বেশি সেনা সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করছে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের অবস্থা এখন কি হচ্ছে আপনারা তা ভালো করেই আন্দাজ করতে পারছেন। ফলে পাকিস্তান ভয়ে ওই স্যার ক্রিক অঞ্চল থেকে করাচি পর্যন্ত নৌ নেভিগেশন সতর্কতা জারি করেছে। যদিও তাদের দাবি এটি নাকি ওই নৌ মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি পাকিস্তানের বেগরবাই দেখে ভারত ও পাকিস্তানকে একটু সমঝে দিতে চায়। আর পাকিস্তান এখন তা হারে হারে টের পাচ্ছে। ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন ভারত প্রয়োজনে 100 কিলোমিটার পর্যন্ত ভেতরে গিয়ে ঘরে ঢুকে মারতে পারে।
পাকিস্তানের ভেতরে ঢুকে কিভাবে ভারতীয় সেনা তছনছ করে দিয়েছে তার বর্ণনাও দিয়েছেন তিনি। ফলে এই পরিস্থিতিতে ক্রমেই যে উত্তাপ বাড়ছে তা কিন্তু স্পষ্ট। তবে একই সময়ে এবং একই সংবেদনশীল অঞ্চলে পাকিস্তানের নৌমহড়ার স্থান এবং সময় নির্বাচন ভারত পাকিস্তান সমুদ্র সীমা নিয়ে নতুন করে কিন্তু উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে 2025 সালের শেষ দিকে এসে ভারতের প্রতিরক্ষা খাতে একের পর এক বড় অগ্রগতি চোখে পড়ছে। ভারত এখন আর শুধু ওই অস্ত্র আমদানির ওপর নির্ভর করছে না, উল্টে নজর দিয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধযান নিয়ে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে। এর মধ্যে সবচেয়ে আলোচিত উন্নয়ন হল নাগ মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ও তার লঞ্চার সিস্টেম নামিকা MK2। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে ভারতীয় সেনাবাহিনী প্রায় 2408টি নাগ মার্ক 2 মিসাইল এবং 107টি নামিকা MK2 ট্র্যাক যান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এটি একেবারে দেশীয়ভাবে তৈরি প্রযুক্তি, যা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র হিসেবে ভারতের নিজস্ব সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আকাশপথে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হচ্ছে। ফ্রান্সের সঙ্গে 2025 সালের এপ্রিল মাসে ভারত 26টি রাফাল এম যুদ্ধবিমান কেনার চুক্তি সম্পন্ন করেছে, যা বিশেষভাবে নৌবাহিনীর জন্য নির্মিত। 63,000 কোটি টাকায় ভারত ফ্রান্স থেকে যুদ্ধবিমান কিনছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসের সবচেয়ে মহার্ঘ প্রতিরক্ষা চুক্তি। এর ফলে ভারতের বিমানবাহী রণতরী INS বিক্রান্তে রাফাল মোতায়েন করা সম্ভব হবে। দেশীয়ভাবে তৈরি তেজস MK1A এবং MK2 ফাইটার জেটের কাজও দ্রুত এগোচ্ছে, যা ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ড হয়ে উঠতে পারে। নৌবাহিনীর ক্ষেত্রেও ভারতের অগ্রগতি দৃশ্যমান। INS বিক্রান্ত এখন পুরোপুরি সক্রিয়, আর নতুন স্টিল ফ্রিগেট যেমন INS হিমগিরি এবং INS উদয়গিরি প্রকল্প 17 এর অধীনে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। সমুদ্র প্রতিরক্ষা আরও শক্ত করতে নতুন টর্পেডো, অ্যান্টি সাবমেরিন সোনার সিস্টেম এবং ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক নির্মাণেও অনুমোদন দেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলাম আপনাদের। একই সময় ড্রোন ও মানববিহীন যুদ্ধবিমান প্রকল্পেও দ্রুত অগ্রগতি হচ্ছে ভারতের। DRDOর ঘাতক UCAV এবং স্বদেশি আলফা শাম ড্রোন প্রোগ্রাম এখন পরীক্ষা চূড়ান্ত ধাপে রয়েছে। এই দুটি প্রোগ্রামই আধুনিক সামরিক প্রযুক্তির অংশ এবং বর্তমানে পরীক্ষা নিরীক্ষার চূড়ান্ত ধাপে আছে। সব মিলিয়ে বলা যায় 2025 সালে ভারতীয় প্রতিরক্ষা খাতের মূল লক্ষ্য হল আত্মনির্ভর ভারত, যেখানে দেশীয় গবেষণা, প্রযুক্তি এবং উৎপাদনের মাধ্যমে সেনা, নৌসেনা এবং বায়ুসেনার প্রতিটি শাখাকে আধুনিকীকরণ করা হচ্ছে। এই অগ্রগতি শুধু ভারতের সামরিক শক্তিকেই নয়, বরং ভারতের অবস্থানকেও অত্যন্ত দৃঢ় করছে। এখানে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সামগ্রিক সামরিক শক্তির বিচারে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই এই ভারতের স্থান। বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থানে রয়েছে ভারতীয়ের বিমান বাহিনী। ভারতীয় স্থলবাহিনীও বিশ্বের তৃতীয় বৃহত্তম। আর এবার একটু চোখ রাখা যাক ওই পাকিস্তানের দিকে। 2025 সালের রিপোর্ট বলছে ওই পাকিস্তানের সামরিক শক্তির র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বজুড়ে 12তম অবস্থানে আছে। লোকবলেও পিছিয়ে আছে পাকিস্তান। ফলে তারা যে ভয় পাবে তা তো বলাই যায়, কিন্তু ওই যে যার 9 হয় না তার 90ও হয় না, ঠিক তেমনই হয়েছে ওই পাকিস্তানের অবস্থা। ভারত যে অপারেশন সিঁদুর চালিয়েছে তাতে পাকিস্তানের খুব গায়ে লেগেছে, কারণ পাকিস্তান যে জঙ্গিবাদের দেশ আর জঙ্গিদের দেশ যে আর বিশ্বের কাছে গোপন নেই। তারপরেও সে দেশের সরকার থেকে সেনাবাহিনীর খুব প্রতিশোধ নেওয়ার ইচ্ছে হয়েছে, যদিও তারা নিজেরা তা মুখে বলেননি। তবু শেহবাজ মুনিরের কাজকর্ম থেকে সবই জলের মতন পরিষ্কার। এদিকে ভারতীয় সেনাবাহিনী নিজেই জানিয়ে দিয়েছে যে অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি।
আর এতেও প্রমাদ গুনছে ওই পাকিস্তান। যদিও তারা শোধরানোর নয়, আসলে কথাই বলে বিনাশকালে বুদ্ধিনাশ। পাকিস্তান দেশটির কি তাহলে ওই বিনাশ সত্যি আসন্ন? এই প্রশ্ন শোনা যাচ্ছে মহাবিশ্বের ইতিউতি। আজ এ পর্যন্তই। নমস্কার।